হতে পারে, এই তো আমার তৃপ্তি। তারপরে দেবশঙ্কর, আজকে যে আমার ছাত্র, যে আমাকে স্যার বলে, সেই দেবশঙ্কর তার পরিবারের সঙ্গে যে আমার বন্ধুত্ব, তার বাবা থেকে তার ছেলে, তার বউ, তারই সঙ্গে সঙ্গে দেবশঙ্কর যে এখন একটা থিয়েটারের ওই তারকা যে বলছে, সেই রকম একটা ঘটে গেছে। এটা তো আমরা তাদের মধ্যে আছি আর কি। তা সেই জায়গা থেকে এখানে আমি না, এরা সকলে মিলে কাণ্ডটা করে, আমি হয়তো ক্যাটালিস্ট। কিছু মানুষ তৈরি করেছিলেন নান্দিকার, আপনি তার ধারাবাহিকতা রেখেছেন, আপনার উত্তরসূরি আমি তবুও তার সঙ্গে, হ্যাঁ ওটা আসছি, তার আগে তবুও আমি বলবো যে রবীন্দ্রনাথের ওই ছোট্ট জায়গাটা, পথ, রথ, মূর্তি, এই সকল, আমি যে কে, আমি অন্তর্যামী নই, আমি কখনো পথ, কখনো রথ, কখনো মূর্তি, আর কখনো অন্তর্যামীর হওয়ার আকাঙ্ক্ষা, এই সব মিলে ঘটে আর কি। আর তুমি যে বলছি মানে আমার পরে কে উত্তরসূরি হিসেবে কাকে দেখতে চান, মানে যে নান্দিকারকে বহন করবে বা থিয়েটারে আপনার যে একটা স্বতন্ত্রতা, সেটা দেখো, এগুলো এই মুহূর্তে আমাদের দলে দেবশঙ্কর আছে, স্বাতী আছে, সোহিনী আছে, সুমন্ত আছে, পার্থ আছে, আরো কিছু কিছু জুনিয়র আছে, শম্ভু বলে ভীষণ ভালো অ্যাক্টর, তারপরে ওই রিমি, সুমনা, এরকম আরো অনেকগুলো আছে, আর এক গাদা কচি কাঁচা আছে। কিন্তু এই লিডারশিপটা যে কোথা থেকে আসে, ওটা কখনো কখনো কারোর ভেতরে লিডারশিপ থাকে, কখনো লিডার হয়ে যায় আর কি। যেমন সৌম্য মিত্র কোনোদিন অ্যাক্টর ছাড়া আর কিছু হবেন ভাবেননি, কিন্তু যখন দেখা গেল আইপিটি থেকে উনি সরে গেলেন, যখন দেখা গেল যে এটা ও একটা মানে ওকে দায়িত্ব নিতে হবে, ডিরেক্টর হয়ে গেলেন। তেমনি আমি নিজে, আমি সবসময় ভলান্টিয়ার থাকতে চেয়েছি, আমি সব করছি, অড জব ম্যান, সব মেকআপের করছি, অমুক করছি, দলের ম্যানেজারি করছি, কিন্তু অধিকাংশ সময় আমি লিডার না, আমি ডিরেক্টর না, আমি অ্যাক্টর না। আমি নান্দিকার আসার 5 বছর পরে প্রথম অরিজিনাল রোল পাই, তার আগে ডুপ্লিকেট করে গেছি বিপদে আপদে, কিন্তু আমার কিচ্ছু এসে যায়নি, জাস্ট কিচ্ছু এসে যায়নি। বিশ্বাস করবে কিনা লোকেরা জানি না, তা আমি জানি না। কিন্তু সেই জায়গা থেকে যখন আমি এই ওই নান্দিকার ওই চেয়ারটায় বসবো না, এখনো আমি অনেক সময় বসি না। স্বাতীর ডিরেক্ট করেছে, মাধবী, সুমন্ত ডিরেক্ট করেছে ওইটা, তার আগে গৌতম কিছু কিছু নাটক ডিরেক্ট করেছিল, কিন্তু এরা তো আমি একটা প্রশ্ন করব দাদা, স্বাতীদির ডিরেকশনে নাটক করতে কখনো কোনো অসুবিধা হয়েছে? একটা প্রত্যেকের তো নিজের একটা ধারণা থাকে যে এই রকম আমি দেখতে পাচ্ছি, এখন সেইটা কখনো কখনো আপনার থেকেই অন্য যেটা বলে এটা আপনার থেকে, হ্যাঁ এটা তো ভাববার বিষয়। আর দ্বিতীয়ত আর একটা জিনিস হয়, কখনো তর্কের মাধ্যমেই হয়ে যায়, ঝগড়ার মাধ্যমে, যা হি হ্যাজ এ পয়েন্ট আর শি হ্যাজ এ পয়েন্ট, সেইভাবে কাজ করার ফলে আরো একটা হয়, এখানে আমি বললাম, আমার মেয়ে আমাকে বলছে এটা হচ্ছে না বাবা, এটা তুমি ইউ আর রিপিটিং সাম অফ ইউর জেস্টার্স ইত্যাদি ইত্যাদি। তখন আমি তাকে কি করে বোঝাই, তাহলে তো এখন মাথায় হাঁটতে হয়, সব যদি যা করি তার উল্টো কিছু করতে হয়। কিন্তু সেইটা করার সময় আমি কিন্তু মনে মনে পরে কাঁপছি যে কেন বলছে না যে না এটাই ইটস অ্যাবসলিউটলি ফ্রেশ, এটা ভেতরে কাঁপছে, কিন্তু ও যা বলছে যেভাবে, সেটা আমার কোথাও পছন্দ হচ্ছে না, সেটার মধ্যে হয়তো ইগো থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, দ্বন্দ্ব চলে। হ্যাঁ, কিন্তু সেই দ্বন্দ্বটা কিন্তু ও পরে ভাবতে থাকে, আমিও পরে ভাবতে থাকি। 50 বছর হয়ে গেল, কখনো থিয়েটার করতে ক্লান্তি লাগে? বা যখন কিছু কিছু কাজ করতে খুব লোভ হয়, ইচ্ছে হয়, আকাঙ্ক্ষা হয়, যেমন আমি অনেক দিন নাটক অ্যাডাপ্ট করিনি, অনেক দিন আমি বড় রোল বেশি করিনি, এইটাতে করেছি এই মাধবীতে, তখন মনে হয় আর একটু করলে হতো, কিন্তু সব মিলে নিজেকে বানিয়ে নিই এবং এই করি, আর পরে ঘটে যায়, মানুষ খুব বড় করে চাইলে কোথাও একটা পেয়ে যায় আর কি। কোনো রিপেন্টেন্স আছে? যদি আপনি প্রায় 76 বছর, কখনো কখনো ইয়ার্কি মেরে বলি যে আমার বাল্যকালে আমি খুব বেশ ভালো গান গাইতাম, লোকে বলে গান গাইলে কিরম ছিল, 4টে তবলচি আর এবং ভাড়া করে নিয়ে চলে যেত, এখন পুরো দল, তাকে মানসিক শারীরিক ভাবে ভালো রাখো, তারপরে যাও, সেই জায়গাটা নতুন, শ্রম বেশি এবং শ্রমের বিচিত্রতা, কমপ্লিকেশন বেশি, কিন্তু তৃপ্তিও বোধহয় বেশি। অনেক নাটক করেছেন এই 5 দশকে, আপনার প্রিয় নাটকের কিছু অংশ আমাদের দর্শকদের জন্য যদি শোনান, মানে সেটা
হয়তো রয়ে যাবে তাদের স্মৃতিতে। ওই যে আপনি বললেন যে কিছু ভাববে আমার দর্শক। আন্তিগনের একটা জায়গা, ক্রেয়ন আর আন্তিগনেতে তর্ক হচ্ছে, ক্রেয়ন রাজ্য শাসন হুম, রাজনীতির জায়গা থেকে বলছে, যখন আন্তিগনে মানছে না সমাজকে এবং নীতিকে, লিগ্যাল জায়গাটাকে মানছে না, সে তার ব্যক্তিগত দায়িত্বের কথা বলছে, তখন ক্রেয়ন বলছেন, ঈশ্বর তুমি কি বুঝতেও চেষ্টা করবে না থে ভাই, আমাদের স্বদেশ একটা জাহাজ, এটাকে চালানোর জন্য কাউকে না কাউকে তো প্রস্তুত থাকতেই হয়। জাহাজটা ফুটোই ফুটোই ঝাঁঝরা, পাপ অজ্ঞতা দারিদ্র্যে বোঝায় সেই জাহাজ প্রায় ডুবু, নাবিকেরা কোনো কাজ করছে না, তারা আলাদা আলাদা ছোট ছোট ভেলা বানিয়ে রেখেছে, যে কোনো মুহূর্তে এই জাহাজ এই দেশ ছেড়ে পালাবার জন্য প্রস্তুত। বাতাস গর্জন করছে, মাস্তুল ভেঙে পড়ছে, পাল ছিঁড়ে যাচ্ছে, জাহাজের প্রত্যেকটি যাত্রী ডুবতে বসেছে, কারণ প্রত্যেকে ভাবছে শুধু নিজের ক্ষুদ্র স্বার্থের কথা। তখন কি তোমার মনে হয় হ্যাঁ না এইসব কথা নিয়ে খেলা করার সময়? তখন তোমার সামনে একটাই কাজ, হালটাকে শক্ত করে ধরো, জাহাজটাকে ঠিক পথে চালাও, চিৎকার করে হুকুম দাও। যদি একজনও তোমার হুকুম না মানে, তাহলে জনতার মাঝখানে জনতা, সেই জনতার মাঝখানে তোমার হাতের বর্ষাটা সোজা ছুঁড়ে দাও। তোমার বর্ষার ফলায় বিদ্ধ হয়ে যে মানুষটা পড়ে গেল, সে হয়তো কাল তোমারই বন্ধু ছিল, তোমার আত্মীয় ছিল, একসঙ্গে হয়তো তোমরা পানাহার করেছো, কিন্তু এই মাংসপিণ্ডের কোনো দাম নেই। হাল ধরে দাঁড়িয়ে আছো তুমি, তোমার কোনো দাম নেই, কোনো কিছুর কোনো দাম নেই, শুধু জাহাজটা আর ঝড়টা। আমার কথা বুঝতে পারছো আন্তিগনে? আন্তিগনের উত্তর দিচ্ছে, না, আমি বিশ্বাস করি না মানুষ মানে একটা জন্তু। মানুষ যদি শুধু জন্তু হতো, তাহলে তুমি খুব বড় রাজা হতে ক্রেয়ন। তো এই দুটো মিলি হয় আর কি। আমার মনে হয় এটা খুব প্রাসঙ্গিক। আমরা সেই জন্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটি এই জায়গায়। অনেক ধন্যবাদ, অনেক গল্প শোনা হলো না, আমার মনে হয় যে অনেকটা সময় আমাদের লাগবে আপনার এই 5 দশকের অভিজ্ঞতা এবং নাটকের এত পথ পরিক্রমা তার উপর জানতে। আমি একটু বেশি বকি না না, এবং আমার মনে হয় যে অনেক কথা শোনা হলো না, তবে আমাদের আশা থাকলো আরো কোনো দিন বাকি গল্প আপনার থেকে অবশ্যই শুনবো। অনেক ধন্যবাদ। আজকের মতো তারকা সংলাপ এখানেই শেষ করব। আমরা কথা বলছিলাম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে। আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো তারকার সঙ্গে। ভালো থাকবেন, ভালো রাখবেন।